কতগুলো চিত্র আঁকছি, চিত্রগুলোর দিকে লক্ষ্য করা জন্য। চিত্রগুলো হচ্ছে আজকে আমি ফাংশনের প্রকারভেদ পড়ানোর কথা, তারপরে একটু ফাংশন নিয়ে আলোচনা করছি যেহেতু তোমাদের প্রশ্ন ছিল। দেখো আমি চিত্রগুলো একটা বই থেকে আঁকছি, এখানে এ একটা সেট, বি একটা সেট, এ এবং বি এখানে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা হচ্ছে হলো এফ। এখানে উপাদানগুলো এভাবে দেওয়া আছে, দেখো দেখে নাও, আর না লিখলেও চলবে, দেখে নাও একটু বুঝে নাও। x1 x2 x3 x4 আর একটা হচ্ছে y1 y2 y3 y4। এখানে x1 টা y1 এর সাথে রিলেটেড, x2 টা y3 এর সাথে রিলেটেড, x3 টা y2 এর সাথে রিলেটেড, x4 টা y4 এর সাথে রিলেটেড। এটাকে নাম দিয়েছি হলো f। এখানে মনে করো আরেকটা ফাংশন রয়েছে, এটা হচ্ছে c, এটা হচ্ছে d, এটা মনে করো g। এখানে যে রিলেশনটা দেওয়া আছে মনে করো a1 a2 a3 1 2 3, এগুলো তোমরা জানো, জানা জিনিস আমি একটু দেখাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা মনে করো ই এফ, এখানে যে রিলেশনটা রয়েছে সেটা হচ্ছে মনে করো এইচ। এখানে উপাদানগুলো হচ্ছে u1 u2 u3 u4 আর এখানে হচ্ছে হলো 2 0 3। u1 সম্পর্ক করছে u2 এর সাথে, সরি 2 এর সাথে, u2 এবং u3 দুইটাই 0 এর সাথে রিলেটেড, আর u4 রিলেটেড হচ্ছে u3 এর সাথে। আবার তিনটা দিলাম, আর কিছু দেখাচ্ছি, দেখো এটা মনে করো ফাই, এটার নাম দিলাম আমি x, এটার নাম দিলাম y। a b c, এটা 1 মনে করো 3 এখানে 5। তিনটাই 1 এর সাথে সম্পর্ক। আরেকটা আছে এরকম, দেখো এখানে হচ্ছে এটা মনে করো m, এটা মনে করো n। এখানে যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটাকে মনে করো নাম দিলাম হলো থিটা। এটা m1 m2 5, এটাকে আমি না দিয়ে এটাকে আমি সাই দিই, এটা না দিয়ে আমি সাই দিই, সাই। এটা হচ্ছে n1 n2 n3, এটা n1 এর সাথে সম্পর্কিত, n2 টা n3 এর সাথে সম্পর্কিত, আর n3 টা n2 এর সাথে সম্পর্কিত। আরেকটা সম্পর্ক আছে, এটার নাম দিলাম মনে করো টি আর এস। এটাকে বললাম আমরা যাই, তাহলে এটাকে বলা যায় ব্যাংকের সাধারণত দেখতে যায়। এখানে উপাদানগুলো মনে করো টি1 টি2 টি3 s1 s2 s3। এখানে সম্পর্কটা হচ্ছে হলো টি1 s1 এর সাথে টি2 s1 এর সাথে, আর টি3 s2 আবার টি3 s3। এই যে চিত্রগুলো তোমরা এখন, আমার প্রশ্ন হলো যে আমরা যেটা পড়েছিলাম যে ফাংশন কাকে বলে, কাকে বলে ফাংশন মনে আছে?
ডোমেন সেটের প্রত্যেকটা উপাদান রেঞ্জ সেটের একটা উপাদানের সাথে কি করবে, সম্পর্কিত থাকবে, তাই না? এর প্রত্যেকটা উপাদান বি এর কোন না কোন উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকবে, এক নম্বর শর্ত। আরেকটা শর্ত ছিল এ সেটের কোন উপাদান বি সেটের একাধিক উপাদানের সাথে সম্পর্ক তৈরি করতে পারবে না, তাই তো? এখন আমাকে বলো, এই যে প্রথম যে সম্পর্কটা, এটা কি ফাংশন? এটা ফাংশন কিনা? তাহলে এটাকে কি চিহ্ন দিলাম, এটা ফাংশন, এটাকে আমি বলছি এটা ফাংশন। দ্বিতীয়টা ফাংশন কিনা? এটাও ফাংশন। এটা ফাংশন কিনা? তিন নাম্বারটা ফাংশন কিনা? জি স্যার। আমাদের কথা ছিল যে ই সেটের প্রত্যেকটা উপাদানের জন্য এক্স সেটের একটা মান পাওয়া যায়। তাহলে এখানে ই1 এর জন্য কিউ পাওয়া গেল, ই2 এর জন্য 0 পাওয়া গেল, ই3 এর জন্য 0 পাওয়া গেল, ই4 এর জন্য 3 পাওয়া গেল, কাজে এটা ফাংশন। ঠিক আছে? কথা বলা ছিল যে ডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্য রেঞ্জে কি পাওয়া যাবে, একটা উপাদান পাওয়া যাবে, তাহলে এটাও কিন্তু ফাংশন। ঠিক আছে তো? এরপরে আসো, এটা কি ফাংশন? জি স্যার। এটা ফাংশন কিনা? এখানে দেখো এ এর জন্য 1 পাওয়া গেছে, বি এর জন্য 1 পাওয়া গেছে, সি এর জন্য 1 পাওয়া গেছে, তাহলে এটাও কিন্তু ফাংশন। ফাংশনকে আরেকভাবে ডিফাইন করা যায়, তোমরা ওই যে ক্রমজোড় দিয়ে, ক্রমজোড়ের ক্ষেত্রে, হ্যাঁ যদি ক্রমজোড়ের ক্ষেত্রে তোমরা 19 বই খুললে পাবা, সেটা আরো আলোচনা করা আছে। আচ্ছা, তাহলে এটা ফাংশন। এখন বলো এটা ফাংশন কিনা? এই যে সম্পর্কটা কি ফাংশন? না, এটা আমরা ফাংশন বলবো না, কারণ আমরা বলেছিলাম যে ডোমেনের স্যার একটু প্রত্যেকটা এটার এই যে M4 এর জন্য কিন্তু এখানে কোনো ভ্যালু নাই, আছে? এই যে M4 এর জন্য এখানে কিন্তু কোনো মান পাওয়া যাচ্ছে না, কাজে এটা কিন্তু ফাংশন নয়। কি আমার সাথে একমত কিনা? জি স্যার। তাহলে এটা কিন্তু ফাংশন নয়। পরেরটা কি ফাংশন? না স্যার। কেন নয়? দুইটা টি এর জন্য একটা এস পাওয়া গেল, এই জন্য এটা ফাংশন নয়, তাহলে এই দুইটা ফাংশন নয়। ঠিক আছে? এটা ক্লিয়ার হয়ে গেল নাকি? জি স্যার। এখন আসো, হ্যাঁ দেখেছো? ওকে, আমরা এবার একটা ছবি আঁকবো, বুঝতে পারলো? ছবিটা হচ্ছে এরকম, এগুলো ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ। পরীক্ষা আসতে পারে, এমসিকিউ থাকতে পারে, ছবি দিয়ে বলবে যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না, ছবি দেখে আইডেন্টিফাই করতে হবে। এটা মনে করো এরকম একটা বক্ররেখা, এরকম একটা বক্ররেখা, আর একটা ওয়াই প্রাইম, এটাও একটা, এটা একটা প্যারাবোলা, তোমরা হয়তো দেখেছো প্যারাবোলা, এটা একটা প্যারাবোলা। আবার এটা মনে করো একটা হাফ সার্কেল, এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম।
এটা মনে করো একটা ফুল সার্কেল এক্স, এগুলো চিত্র আঁকছি বা একটা ফাংশনের লেখচিত্র আঁকছি। আরেকটা মনে করো তুমি ইলিপস বা উপবৃত্ত যেটাকে আমরা বলি, এটা একটা উপবৃত্ত। এগুলো সব, এটা ওয়াই অক্ষ, এক্স প্রাইম, এটা এক্স, এটা ওয়াই প্রাইম, এটা ওয়াই, এটা এক্স প্রাইম, এক্স। চিত্রগুলো এঁকে ফেলো, 6টা চিত্র এঁকেছি। এঁকেছ? আচ্ছা, এই ছবিগুলো দেখে কি তুমি দুটা বলতে পারবা যে কোনটা ফাংশন কোনটা ফাংশন নয়? এটা কি ফাংশন? ধারণা আছে? তোমাদের ধারণা আছে এটা কি ফাংশন হবে? শুনতে পাচ্ছ আমাকে? নাফিস শুনতে পাচ্ছ? আচ্ছা, এটা কি ফাংশন হবে? 1 নম্বরটা কি ফাংশন হবে? কি মনে হয় তোমাদের? এটা ফাংশন। দেখো, লিখে ফেলো, এটা ফাংশন। আচ্ছা, এখন বুঝবো কিভাবে কোনটা ফাংশন কোনটা ফাংশন না? যেটা হচ্ছে y অক্ষের কোন সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে, লিখে নিতে পারো, y অক্ষের কোন সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে যদি ওই গ্রাফকে একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে না। y অক্ষের সমান্তরাল করে কোন সরলরেখা অঙ্কন করলে y অক্ষের সমান্তরাল করে কোন সরলরেখা অঙ্কন করলে যদি সেই সরলরেখাটা ওই ফাংশনের লেখচিত্রকে y অক্ষের সমান্তরাল করে কোন সরলরেখা অঙ্কন করলে যদি সেই সরলরেখা ওই ফাংশনের লেখচিত্রকে একাধিক বিন্দুতে ছেদ করে, ওই ফাংশনের না লিখে লিখো, ওই 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 লেখচিত্রকে, ফাংশন, হ্যাঁ, ওই লেখচিত্রকে একাধিক বিন্দুতে ছেদ করে, তবে তবে এটি ফাংশন নয়, তবে এটি ফাংশন নয়। তাহলে এখন যদি আমি এটা y অক্ষের সমান্তরাল কোন সরলরেখা এইভাবে নেই, তাহলে এটা কি এই গ্রাফটাকে একাধিক বিন্দুতে ছেদ স্যার করে? দুই পাশে সরলরেখা নিতে হবে নাকি এক পাশে? উভয় পাশে, উভয় পাশে, ধনাত্মক দিকে হতে পারে, ঋণাত্মক দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। কি বলছি আবার বলো। যেমন এটাকে দেখো, স্যার এই যে দেখো, সরলরেখা কি একটা নিব নাকি দুইটা? একটা সরলরেখা যদি একাধিক বিন্দু ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে না। একটা হতে পারে, দুইটা হতে পারে, একটা দিয়ে টেস্ট করলে হবে। যেমন ধরো এই যে একটা সরলরেখা, এই লেখচিত্রটাকে কয়টা বিন্দুতে ছেদ করেছে? দুইটা। দুইটা, কাজে এটা ফাংশন নয়। এটা তো এক্স, কাজে এটা কিন্তু ফাংশন নয়। এটা বেসিক্যালি কিসের সমীকরণ? বৃত্ত। তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25 মনে করো, বা এটাকে মনে করো a স্কয়ার, এটাকে আমি ব্যাসার্ধ মনে করলাম। তাহলে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা কিন্তু ফাংশন
নয়। ক্লিয়ার? জি স্যার। যেমন এখানে দেখো, এই যে সব জায়গায় গেছি, একটা মাত্র বিন্দু ছেদ করেছে, কাজে এটা ফাংশন। এটার ক্ষেত্রে কি হবে? একই অবস্থা, এটাও ফাংশন। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে ফাংশন। ফাংশন। এটা অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত যেহেতু এটাও কিন্তু ফাংশন। ঠিক আছে? আর এটা জি কিন্তু স্যার। ফাংশন নয়। তাহলে দেখো, এটা যেহেতু ফাংশন নয়, এখান থেকে কিন্তু আমি একটা এখান থেকে একটা ক্লু বের করতে পারি। সে ক্লুটা হচ্ছে, এখান থেকে তুমি লিখতে পারো y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস x স্কয়ার। তার মানে y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক কিনা? এখানে তুমি যদি x এর মান মনে করো 0 বসাও, তাহলে y এর কয়টা মান পাওয়া যাবে? দুইটা। y এর দুইটা মান পাওয়া যাবে না? তাহলে একটা x এর জন্য যদি y এর দুইটা মান পাওয়া যায়, তাহলে কি সেটা ফাংশন হবে? না স্যার। হবে না। একটা x এর জন্য যদি y এর দুইটা মান পাওয়া যায়, ডোমেইনের একটা উপাদানের জন্য যদি দুইটা রেঞ্জ পাওয়া যায়, তাহলে কিন্তু সেটা ফাংশন হবে না। কিন্তু আমি যদি বলি যে y ইকুয়াল টু রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা কিন্তু ফাংশন। কারণ এখানে শুধুমাত্র প্লাস চিহ্ন যদি ধরি, শুধু যদি প্লাস চিহ্ন ধরি, যেমন এইটার ক্ষেত্রে অর্ধবৃত্ত, বুঝতে পারছো? এখানে এই প্লাস এটার ক্ষেত্রে জি স্যার। শুধুমাত্র উপরটুকুকে ধরেছি, কাজে এটা কিন্তু ফাংশন, উপরটা কিন্তু ফাংশন। অর্থাৎ এটা কিন্তু ফাংশন, কিন্তু নিচেরটা কিন্তু ফাংশন নয়। ক্লিয়ার ব্যাপারটা? এটা কি ফাংশন বলো? না স্যার। এটা কিন্তু প্যারাবোলা। এটার ক্ষেত্রে একই অবস্থা দেখো, এটা হলো যে y স্কয়ার ইকুয়াল টু 4x আকারের। হ্যাঁ, এটা এটা ফাংশন নয়, তাহলে এটাও নয়, এটা নয়, এটাও নয়, এটা ফাংশন না। ফাংশন নয়। এরকম চারটা ছোট ছোট চিত্র দিয়ে তোমাদেরকে বলতে পারে যে নিচের কোনটি ফাংশন নয়, তুমি এটা প্রকাশ করো, এমসিকিউ তে থাকতে পারে। তবে একটা কথা আছে, যদিও আমি সেটা পড়াইনি, এটা এটা ফাংশন নয়, কিন্তু এটা কিন্তু অন্যয়। অন্যয় মানে কি? রিলেশন, সম্পর্ক। অন্যয় হচ্ছে দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক, এক্স এবং ওয়াই এর মধ্যে। আমরা যদি এক্স সেটের থেকে একটা উপাদানকে নেই আর ওয়াই সেট থেকে একটা উপাদান নেই, নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, সেটা হচ্ছে একটা অন্যয় বা রিলেশন। 9-10 এর বইটা খুঁজতেই পাবা। এখন তুমি আসো, তোমার বইতে যেটা সমস্যা ছিল, কত নম্বরের কথা বলছিল? 2 নাকি? বুঝবে গেলো? কোনটা করবো? 1 নাম্বারটাই আসো। দেখো, 2 এর এ একটা সেট দেওয়া আছে, লিখে নাও। দেওয়া আছে a ইকুয়াল টু -5 to 5, b equal to 0 to 5, c equal to -4, 0, এবং d equal to 0, -5। তোমরা কি এই ব্র্যাকেট গুলোর অর্থ বুঝো? এটা দ্বারা কি বোঝাচ্ছে? কি ধারণা আছে? ব্যবধির নাম শুনেছো না? ব্যবধি। এখানে জি স্যার। -5 to 5 মানে কি? এটা হচ্ছে একটা বদ্ধ ব্যবধি।
বদ্ধ ব্যবধিও এক ধরনের সেট, ব্যবধি হচ্ছে এক ধরনের সেট। সেটকে আমরা এরকম ব্যবধি চিহ্ন দিয়ে লিখতে পারি, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। যেমন -5 থেকে 5, এটাকে যদি আমি তালিকা পদ্ধতি লিখতে চাই, তাহলে এই -5 থেকে 5, এটা অবশ্য আমরা সেকেন্ড ইয়ারে তোমাদের সাথে আলোচনা করব। এটা ধর একটা সেটকে বোঝায়, যেই সেটের উপাদানগুলো যদি x হয়, যেখানে -5 থেকে x বড়, +5 থেকে x ছোট, এবং এইটুকু লিখলে হয় -5 থেকে x বড়, +5 থেকে ছোট, বড় অথবা সমান, যেহেতু থার্ড ব্র্যাকেট। x বিলংস টু এখানে 8 দিয়ে দেওয়া ভালো, আর x টা হচ্ছে এখানে বাস্তব সংখ্যার উপাদান। আমি ক্লিয়ার করে লিখে দেই। এখানে আমরা লিখতে পারি x x x, যেন x বিলংস টু r, এবং -5 থেকে x বড়, +5 থেকে ছোট। তাহলে এই সেটের কয়টা উপাদান আছে বলতে পারো তোমরা? -5 থেকে, হ্যাঁ, 10টা। আনিকা কি বলে, অন্যরা কি বলে, কয়টা উপাদান আছে? হ্যাঁ, স্যার 11টা। দেখো, সংখ্যা রেখার কথা মনে আছে? সংখ্যা রেখা জি স্যার। আমরা যাবো, আমরা সেকেন্ডারি পড়াবো অবশ্য তোমাদেরকে এগুলো। আবার এই +∞, -∞, এইখানে হচ্ছে -5 আর এখানে হচ্ছে 5, যেহেতু বদ্ধ ব্যবধি কাজে এটা ক্লোজ ক্লোজ। তাহলে -5 থেকে +5 পর্যন্ত কয়টা বাস্তব সংখ্যা আছে? আচ্ছা, আমাকে বলো, তুমি হিসেব করেছো -5, -4, -3, -2, 1, 0, তারপরে করেছো হলো 5, 4, 3, 2, 1, এইভাবে হিসাব করেছো। কিন্তু 5, 4.2 এটা কি এর মধ্যে নেই? আছে 0.5 এটা কি এর মধ্যে নেই? আছে 2.3 এটা কি এর মধ্যে নেই? তাহলে এবার বলো কয়টা বাস্তব সংখ্যা আছে? অসংখ্য অসংখ্য বাস্তব সংখ্যা আছে। অর্থাৎ এই আমরা যখন একটা অসীম সেটকে, এটা হলো একটা অসীম সেট, যেই সেটের সদস্য সংখ্যা হচ্ছে অসীম, অনন্ত সেট, যেই সেটের সদস্য সংখ্যা অসীম, এই অসীম সেটকে যখন আমরা সসীম আকারে লিখতে পারি না, তখন আমরা একে ব্যবধি আকারে আমরা লিখতে পারি। এই যে -5 থেকে +5 পর্যন্ত যত ধরনের বাস্তব সংখ্যা রয়েছে, সেটা মূলদ হোক, অমূলদ হোক, পূর্ণ সংখ্যা হোক, ধনাত্মক হোক, ঋণাত্মক হোক, হ্যাঁ, গণনাকারী সংখ্যা হোক, সবগুলো মিলে হচ্ছে হলো, তাহলে এটার উপাদান হচ্ছে -5 থেকে +5 পর্যন্ত। ক্লিয়ার ব্যাপারটা? আর যদি এটা এরকম ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে, থার্ড ব্র্যাকেট না দিয়ে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিত, তাহলে আমি শুধু এখানে এই লেস দেন চিহ্নটাকে ইউজ করতাম। বাঁ দিকেরটা ছোট, ডান দিকেরটা বড়। ফার্স্ট ব্র্যাকেট হলে তখন এটাকে আমরা এই মাঝখানটায় ফাঁকা রাখি, আর এই মাঝখানটায় ফাঁকা রাখি। ঠিক আছে? এখন তুমি যদি এক নাম্বারটায় আসো, F1 এ যদি আসো, বুঝতে পারলাম? এটা বুঝতে পারলাম, হবে না? ডি, হ্যাঁ। আচ্ছা, F1 টা কি দেওয়া আছে? F1 হলো একটা উন্নয়ন, হচ্ছে নিচের উন্নয়নগুলোর কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয় কারো সহ উল্লেখ করে। f of xy, দেখো f1 ইকুয়ালস টু হচ্ছে, f1 ইকুয়াল টু হচ্ছে হলো x, y, যেন x belongs to a, y belongs to b, comma x square plus y square equal to 25। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়েছে সেটটাকে। এখন বলেছে এখানে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয়, এটা আমাদেরকে বের করতে হবে। আমি একটা নিয়ে আলোচনা করছি, প্রথম f1 টা নিয়ে আলোচনা করছি। এখন তুমি দেখো, এটা ডোমেন দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে, এটা কিভাবে আমরা ফাংশন নির্ণয় করতে পারি ব্যবধির মধ্যে থেকে।
দেখো এখান থেকে যেটা আমরা বললাম যে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25, কিন্তু এখানে ডোমেন ফিক্স x এর মান দেওয়া আছে -5 থেকে 5, x এর মান দেওয়া আছে -5 থেকে 5 আর y এর মান দেওয়া আছে 0 থেকে 5। তাহলে কি হবে, তুমি যদি একটা চিত্র অঙ্কন করতে চাও x স্কয়ার প্লাস y স্কয়ার 525 এর এখানে বৃত্ত না, তো একটা বৃত্ত যদি হয়, একটা বৃত্ত যদি হয় আচ্ছা বৃত্তটা এখানেই তাহলে হবে এখানে হ্যাঁ এখন আমি এইটুকু বলতে পারি, দেখো y অক্ষ 5 প্রাইম x x প্রাইম x প্রাইম x a এটা হচ্ছে কি ডোমেন, তাহলে এর মান শুরু কত থেকে -5, এই যে এখানে যদি -5 ধরি আর এখানে কি +5, x এর মান -5 থেকে +5 পর্যন্ত আর y এর মান কত এই যে 0 থেকে 5 পর্যন্ত। এখন তুমি যদি একটা লম্বালম্বী রেখা টানো y অক্ষের সমান্তরাল করে, তাহলে এটা কি একাধিক বিন্দু ছেদ করবে? না স্যার। তাহলে কি এটা ফাংশন হবে নাকি ফাংশন হবে না? স্যার হবে। হ্যাঁ হবে ফাংশন। হবে, তার মানে এটা একটা ফাংশন। খুব সহজ হিসাব, আমি চিত্র থেকেও বলতে পারি, লেখচিত্র থেকে আমি বলতে পারি যে y অক্ষের সমান্তরাল কোন সরলরেখা লেখচিত্রটিকে একাধিক বিন্দুতে ছেদ করে না। তোমরা শুধু এইটুকু আঁকবা, উপরটুকু আঁকবা। সুতরাং এটি একটি ফাংশন, এটি একটি ফাংশন। এবারে বলো তো 2 নাম্বারটা ফাংশন হবে কিনা, 2 নাম্বারটা ফাংশন হবে কিনা বলতে পারো নাকি দেখি। 2 নাম্বারটা ছিল দেখো এটা, তাহলে এটা কি একটি ফাংশন, কি লিখবা, কথাটা কি লিখেছো? এটা তোমাদের লেভেলে ইন্টারমিডিয়েট লেভেলে পরীক্ষায় প্রমাণ করতে হবে না যেটা ফাংশন কিনা, কিন্তু বুঝতে হবে। কথা বুঝতে পেরেছো? জি স্যার। তোমরা লিখবে প্রদত্ত ফাংশনে প্রদত্ত, লিখো প্রদত্ত সমীকরণটির লেখচিত্র থেকে দেখা যায় যে y অক্ষের সমান্তরাল কোন সরলরেখা লেখচিত্রটিকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে। সুতরাং এটি একটি ফাংশন। সুতরাং এটি একটি ফাংশন। আমরা এরকম একটা ধরি যেটা ফাংশন নয়, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এরকম আমি একটু দেখে নিই কোনটা ফাংশন নয়। 2 নাম্বারটা দেখো,
দুই নম্বরটা কি ছিল দেখো, f2 ইকুয়াল টু হচ্ছে x, y, যেন x belongs to b, y belongs to a, x square plus y square equal to 25. দেখো এটার যদি আমি ছবি আঁকতে চাই, x কার উপাদান, b এর উপাদান, তাহলে x টা কোথা থেকে কোথায় যাবে, 0 থেকে 0 থেকে 5। x যাবে হলো 0 থেকে 5। আচ্ছা গুড। তাহলে আমরা যদি ছবিটা আঁকতে চাই, তোমরা পরে আঁকো, আমি আগে এঁকে ফেলি, আমি আবার পরে মুছে ফেলবো। দেখা যাচ্ছে তো, বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। এখানে x এর মান 0 থেকে 5, এই যে 0 থেকে 5 x এর মান, তার মানে বাঁ দিকটা নাই, এই যে। ফাংশন হবে না। আর y এর মান কত, -5 থেকে 5, 5 থেকে 5। y টা কি a এর উপাদান না, -5 থেকে 5, জি স্যার। তাহলে এই যে -5 থেকে 5, দেখো এই যে -5 থেকে 5, এটা ফাংশন হবে না স্যার। ফাংশন নয়, কারণ y অক্ষের সমান্তরাল কোন সরলরেখা এটাকে এই লেখচিত্রটাকে একাধিক বিন্দুতে ছেদ করে, সুতরাং একটি ফাংশন নয়। লাগিয়ে দিতে পারো, এখানে সরলরেখা এঁকেছি, একটা মাত্র বিন্দু ছেদ করেছে, এখানে যদি সরলরেখা অঙ্কন করো একাধিক বিন্দু ছেদ করবে, একাধিক মানে দুইটা বিন্দু ছেদ করবে, দুইটা না হয় তিনটা চারটে হতো, একের অধিক হলে সেটা ফাংশন হবে। আমার মনে হয় এগুলো পারবে তোমরা সবগুলোই। এটা ফাংশন, এটা ফাংশন নয়। জি স্যার। পারবে না, এগুলো পারবে না। জি স্যার। এবার আমরা যাব হলো, আপনি যাবো, সামনে যাব, এবার আমরা যাব হলো ফাংশনের প্রকারভেদ। প্রকারভেদ বুঝতে পারলাম সব। ফাংশনে অনেক প্রকার আছে, আমরা সবগুলো প্রকার হয়তো এখন শিখতে পারবো না, আমরা যেগুলো বেশি প্রয়োজন এরকম কয়েকটা প্রকার নিয়ে আমরা আলোচনা করবো, বেশি দরকারি সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা যেটা আসছি হলো ফাংশনের প্রকারভেদে, আমরা প্রথমে যাব হলো এক এক ফাংশন, এক এক ফাংশন, এক এক ফাংশন, অথবা আমরা এটাকে ইংলিশে বলি ওয়ান ওয়ান ফাংশন। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, ইন্টারমিডিয়েট লেভেলেও পরীক্ষায় আসে, 19 এর পরীক্ষায় আসছে। এক এক ফাংশন কাকে বলে, একটা ফাংশনকে এক এক ফাংশন বলা হবে যদি এবং কেবল যদি, লিখো, লিখে দিব নাকি বুঝিয়ে দিলে হবে, বইটা তো আছেই। হ্যাঁ, একটা ফাংশনকে এক এক বলা হবে যদি এবং কেবল যদি, দেখো মনে করো x1 x2 যদি d of f হয়, d of f বলতে আমি বলছি ডোমেন, একটা ফাংশনকে আমরা বলছি f, অর্থাৎ x1 এবং x2 যদি ডোমেনের উপাদান হয়। আচ্ছা, ডোমেন নিয়ে গত ক্লাসে একটু কথা বলেছিলাম, আজকে আর বলিনি, আমি পরবর্তী ডোমেন নিয়ে আবার কথা বলবো, তবে একটু বলি। ডোমেন হচ্ছে স্বাধীন চলকের মানগুলোকে নিয়ে যে সেট, অর্থাৎ x, যেমন এরকম যদি বলি, যেমন এটা হলো x, এটা হচ্ছে y, সম্পর্কটাকে বললাম হলো f। মনে করো x1 সম্পর্ক করছে y1 এর সাথে, x3 সম্পর্ক করছে y3 এর সাথে, তাহলে x গুলো হচ্ছে স্বাধীন চলক। হ্যাঁ, মনে করো এই x2 সম্পর্ক করছে হলো x y2 এর সাথে, এই x এটা হচ্ছে স্বাধীন,
এখানে এক্সটা হচ্ছে এই স্বাধীন চলকের উপাদানগুলো নিয়ে যে সেট তৈরি করা হয় সেটাকে আমরা বলি ডোমেন সেট। আর এটা হচ্ছে অধীন চলক, এখানে চলকগুলো অধীন অর্থাৎ নির্ভরশীল। এই অধীন চলকের সেটগুলোকে নিয়ে যে সেট পাওয়া যায়, অধীন চলকের উপাদানগুলোকে নিয়ে যে সেট পাওয়া যায় সেটাকে বলা হয় রেঞ্জ। তাহলে এই এক্সটা হচ্ছে এখানে আমার, এই এক্সটা হচ্ছে আমার ডোমেন আর ওয়াইটা হচ্ছে আমার রেঞ্জ। এখানে প্রশ্ন আসতে পারে যে ডোমেন আবার কোডোমেন বলে একটা কথা আছে। কোডোমেন এবং ডোমেন, কোডোমেনটা ফাংশনের মধ্যে থাকতে পারে। যেমন একটা ফুটবল খেলার মাঠের মধ্যে যদি আমরা বলি যে সেখানে প্লেয়ার ছাড়াও রেফারি থাকে, তারপরে দর্শকরা থাকে, হ্যাঁ, কিন্তু আমি যদি বলি যে গোল দিতে হবে বা খেলতে হবে সেই ক্ষেত্রে একমাত্র প্লেয়াররাই থাকে। তার মানে সেখানে প্লেয়াররা হচ্ছে ডোমেন। আর কোডোমেনের মধ্যে কারা আছে? কোডোমেনের মধ্যে রেফারি থাকতে পারে, দর্শকরা থাকতে পারে মাঠের মধ্যে, তারা হচ্ছে কোডোমেনের উপাদান। কারণ দর্শকদের ক্রিয়াকলাপের জন্য কখনো ফলাফল কিন্তু আমরা সেখান থেকে পেতে পারি না, পারি কি? দর্শক যদি না স্যার। চিৎকার দেয় তাহলে কি খেলা কি ভালো হয়? হয় না। না স্যার। কাজেই সেখানে ফলাফলটা নির্ভর করছে প্লেয়ারদের উপর, সেই জন্য প্লেয়ারটা হচ্ছে, সেখানে প্লেয়াররা হবে ডোমেন, যেটা একটা উপাদান হয়। আর রেঞ্জ, তাহলে সেখান থেকে আউটপুট যেটা হবে মনে করো সেটা হবে তার রেঞ্জ। তাহলে ওই কোডোমেন হচ্ছে ওই সেটের আওতাভুক্ত, এক্স এর মধ্যে থাকতে পারে। তাহলে এই এক্সটা হচ্ছে ডোমেন, রেঞ্জ হচ্ছে। এই ডোমেনকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, আমাদের লোকাল বইতে আমরা ডিএম দ্বারা প্রকাশ করি, অথবা কোন কোন বইতে এটাকে ডোমও লেখা হয়, ডোম এফ এভাবে লেখা হয়, ডোম এফ। আর রেঞ্জকে আমরা লিখি আর এফ, আর এফ রেঞ্জ। বুঝতে পেরেছো? তাহলে বুঝবা যে আমি যদি একটা ফাংশনকে এইভাবে লিখি, x is a function, সরি, f is a function from x to y, এটা আমরা এভাবে বলি, f is a function from x to y, অর্থাৎ যে সম্পর্কটা, সেই সম্পর্কটার নাম হচ্ছে হলো f। আর এখানে ডোমেনটা হচ্ছে x, রেঞ্জ হচ্ছে y। এটাকে আমরা ম্যাপিংও বলি, ম্যাপিং মানে চিত্রণ। x is a mapping from x to y, এই y টা হচ্ছে ইমেজ, ইমেজ বুঝো তো, ছবি। আর এক্সটা হচ্ছে ফ্রি ইমেজ, ফ্রি ইমেজ প্রতিবিম্ব। হ্যাঁ, একটা ইমেজ, একটা হচ্ছে ফ্রি ইমেজ, ইমেজ বলা হয়। তাহলে একটা ফাংশনকে আমরা যদি এক এক ফাংশন বলতে চাই, তাহলে এক এক ফাংশন হওয়ার জন্য আমাদের গাণিতিকভাবে শর্ত হলো এফ এক এক হবে যদি এবং কেবল যদি function of x1 equal to function of x2 implies x1 equal to x2. অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি যে ডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্য রেঞ্জের প্রত্যেকটা উপাদান ভিন্ন ভিন্ন হবে। কথাটা বুঝাতে পারলাম? এটা হলো গাণিতিকভাবে প্রমাণ করার জন্য একটা ফাংশন এক এক কিনা। আমরা ডোমেনে দুইটা উপাদান ধরবো, একটা হলো x1 এবং একটা x2। এখন এই ফাংশন অফ x1 এবং ফাংশন অফ x2 ধরে যদি আমি x1 এবং x2 প্রমাণ করতে পারি, তাহলে আমি বলবো ফাংশনটা এক এক। অথবা অথবা আমি এভাবে প্রমাণ করতে পারি ফাংশন অফ x1 is not equal to function of x2 ধরে আমি প্রমাণ করব x1 is not equal to x2। এইভাবেও কিন্তু এক এক ফাংশন প্রমাণ করা যায়। আর চিত্রের মাধ্যমে যদি বলতে চাই তাহলে আমি দেখাচ্ছি চিত্রের মাধ্যমে। দেখো, মনে করো এটা হচ্ছে x1 x2 x3, এখানে মনে করো 1 2 3 4, এই যে একটা ফাংশন, এটাকে মনে করো ক্যাপিটাল x, এটাকে মনে করো ক্যাপিটাল y, আর এখানে যে রিলেশনটা সেটা মনে করো তোমার f। এখানে x1 টা 1 এর সাথে সম্পর্ক তৈরি করেছে,
x2 টা মনে করো সম্পর্ক তৈরি করেছে 4 এর সাথে, x3 টা মনে করো সম্পর্ক তৈরি করেছে 2 এর সাথে। আচ্ছা বলো তো আগে, এটা কি ফাংশন জি স্যার। নাকি কোনো কনফিউশন আছে? ফাংশন। কারণ স্যার x1 এর জন্য এখানে 1 আছে, x2 এর জন্য এখানে 4 আছে, x3 এর জন্য এখানে 2 আছে। এখানে ডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্য রেঞ্জে একটা করে উপাদান পাওয়া গেছে, একটা পার্টিকুলার রেঞ্জে আছে, সমস্যা নেই। এটা হচ্ছে এক এক ফাংশন। বুঝতে পেরেছ? এটা হচ্ছে একটা এক এক ফাংশন। আমি আরো উদাহরণ দিতে পারি। এক এক ফাংশনের ক্ষেত্রে মনে করো ই ডট জি, এটা মানে জানো? as for example, উদাহরণস্বরূপ তুমি মনে করো f of x equal to x plus 5 কথার কথা। হ্যাঁ, যেখানে আচ্ছা এইভাবে লিখে ডিটেইলস লিখে দেই। মনে করো a আমি নিজে একটা ফাংশন তৈরি করে দিয়েছি তোমাদের। এই ফাংশনে এটা হচ্ছে ডোমেন। যদিও আমাদের লোকাল বইগুলোতে আর লিখেছে আর, আসলে লোকাল বইগুলোতে আর বলতে এই এটাকে বুঝিয়েছে। এটা আসলে একটা গ্রিক লেটার, এটা একটা সিম্বল, এটা দিয়ে বাস্তব সংখ্যা সেটকে প্রকাশ করা হয়। যেমন আমরা এই সি দিয়ে জটিল সংখ্যা সেটকে প্রকাশ করি, এই জেড দিয়ে আমরা ইন্টিজারকে প্রকাশ করি, তারপরে আরো আছে কিউ দিয়ে আমরা মূলদ সংখ্যাকে প্রকাশ করি। এরকম আর দিয়ে সমস্ত বাস্তব সংখ্যা সেটকে প্রকাশ করি। সমস্ত বাস্তব সংখ্যা সেট হচ্ছে -ইনফিনিটি থেকে প্লাস। এখন মনে করো এফ আর টু আর, এটা হলো যেন যেন বা সাসপেক্ট, আমরা বলি সাসপেক্ট, অর্থাৎ ডোমেন হচ্ছে আর, রেঞ্জ হচ্ছে আর। আচ্ছা এখন বলো তো, তাহলে এই ফাংশনের ডোমেন কত হবে আর রেঞ্জ কত হবে? বলেই দিয়েছি এখানে ডোমেন আর রেঞ্জ। এখন যদি প্রশ্ন করি এটা এক এক ফাংশন কিনা, এই ফাংশনটা এক এক কিনা, তাহলে এক এক হওয়ার জন্য আমি যেটা গাণিতিকভাবে যেটা বলেছি যে ডোমেনের দুইটা উপাদান আমি x1 এবং x2 ধরবো। অনেকে করে কি নির্দিষ্ট সংখ্যা ধরে নেয়, নির্দিষ্ট সংখ্যা ধরলে কিন্তু হবে না। তাহলে তুমি লিখো মনে করি x1, x2 belongs to domain f, বাংলায় লিখলাম domain f বা ডোম f, অর্থাৎ ডোমেনের দুইটা উপাদান আমি কি কাকে ধরেছি? x1 এবং x2। এখানে ডোমেন বলতে আসলে কে? আর, আর লিখতে পারতাম, যাই। এখন তুমি দেখো তাহলে দেখো ফাংশন অফ x1 ইকুয়াল টু, আমি ফাংশন অফ x2 ধরবো। ফাংশন অফ x1 ইকুয়াল টু ফাংশন অফ x2 ধরে তাহলে আমার কি হবে? এখানে যদি x এর জায়গায় আমি x1 বসাই তাহলে পাবো x1 + 5 ইকুয়াল টু x2 + 5, ঠিক কি না? জি স্যার। তাহলে এখান থেকে 5 5 কেটে যাবে, x1 ইকুয়াল টু x2। তাহলে আমি বলেছি যদি x1 ইকুয়াল টু x2 হয় তাহলে ফাংশনটা কি হবে? এক এক। আমরা বলতে পারি সুতরাং এটা হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর, অর্থাৎ প্রবলেমটাকে আমি কিভাবে সমাধান করব। সুতরাং ফাংশনটি এক এক। আমি চিত্রের মাধ্যমে বুঝিয়েছি, একটা ছোট একটা एग्जांपल দিয়ে বুঝিয়েছি যে একটা ফাংশন এক এক হবে কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারবো।
কি বুঝা গেছে এক এক ফাংশন সামনে জি যাব স্যার। জি স্যার। আমাদের বইতে প্রবলেম আছে আমরা সেগুলো সলভ করব পরবর্তীতে এবার আমরা যাব সার্বিক ফাংশন সার্বিক সার্বিকের আরেকটা নাম আছে হলো অন্ত অন্ত ও এন টি অন্ত আর এটাকে সাবজেক্টিভ বলা হয় সাবজেক্টিভ ফাংশন এক্ষেত্রে f of a equal to b হবে যদি ফাংশনটা এরকম ফাংশনটা যদি f যেন a to b মনে করো a হচ্ছে ডোমেন আর b হচ্ছে রেঞ্জ তাহলে একটা ফাংশনকে সার্বিক ফাংশন বলা হবে গাণিতিকভাবে যেটা আমি বলছি একটা ফাংশনকে সার্বিক ফাংশন বলা হবে যদি ফাংশন অফ a ইকুয়াল টু b হয় এটা হলো সার্বিক ফাংশন হওয়ার জন্য শর্ত তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ জি স্যার। ওকে এখন দেখো এটা আমরা গাণিতিকভাবে কিভাবে প্রমাণ করব থিওরিটিক্যালি কিভাবে আমরা বলবো আমরা থিওরিটিক্যালি বলে থাকি কিভাবে দেখো মনে করো a1 a2 a3 b1 a1 a2 a3 আরেকটা দাও a4 আর এখানে মনে করো দুইটা চিত্র দেই এখানে মনে করো 1 2 3 এটা একটা আরেকটা দিলাম এখানে মনে করো a এটা মনে করো b এটা বললাম আমি a আর নাও 1 একে নাও 4 2 0 এখানে এটা একটা সাথে এখানে সম্পর্কটা এটা করলাম আগে বলো এই দুটি ফাংশন জি স্যার। আচ্ছা সার্বিক ফাংশন হচ্ছে যদি রেঞ্জ সেটের প্রত্যেক উপাদান ডোমেন সেটের কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি হয় আবার বলছি বি সেটের প্রত্যেক উপাদান এ সেটের কোনো না কোনো উপাদানের ছবি হবে ইমেজ হবে বা প্রতিচ্ছবি হবে অর্থাৎ এটা মানে কি পরেরটা কি রেঞ্জ রেঞ্জ সেটের প্রত্যেক উপাদান এ সেটের কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি হবে তাহলে এখানে 1টা কার প্রতিচ্ছবি a1 এর প্রতিচ্ছবি 2টা a2 এর প্রতিচ্ছবি 3টা a3 এর প্রতিচ্ছবি তাহলে কি এটা 1 1 নাকি অন্ত অন্ত হয় কি অন্ত হয় না জি তোমার রেঞ্জ সেটের অর্থাৎ বি সেটের প্রত্যেকটা উপাদান এ সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত হবে বি সেটের প্রত্যেকটা উপাদান এ সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত হবে রেঞ্জ সেটের প্রত্যেক উপাদান ডোমেন সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত হবে তাহলে এটা কিন্তু কি সার্বিক আচ্ছা বলো তো এটা কি এক এক হয় কিনা জি স্যার। হয় তাহলে আমি বলতে পারি এই যে এই ফাংশনটা এটা কিন্তু এক এক এবং সার্বিক একই সাথে দুইটা এক এক এবং সার্বিক আর এটা কি
এই দুইটা কার u1 এর সাথে সম্পর্কিত, 0টা u2 এর সাথে, 0টা u3 এর সাথে, আর 3টা u4 এর সাথে। আগে বলো এটা কি ফাংশন? জি স্যার। এটা হচ্ছে কি ফাংশন? সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন। কারণ হলো রেঞ্জ সেটের এফ সেটের প্রত্যেকটা উপাদান ই সেটের কোন না কোন উপাদানের ছবি হিসাবে আছে। এখানে 2টা হচ্ছে u1 এর উপাদান, 0টা হচ্ছে u3 এর উপাদান, 0টা আবার u3 এর উপাদান, আবার u3টা হচ্ছে u4 এর উপাদান। তাহলে এই ফাংশনটা কি ধরনের ফাংশন? সার্বিক এটা ফাংশন। হচ্ছে সার্বিক ফাংশন। কিন্তু এটা কি এক এক হয়? না স্যার। এটা এক এক হয় না। আচ্ছা আমি যদি এরকম করে দিতাম, এটাকে যদি উল্টে দিতাম, মনে করি যে আমি এরকম বলতাম 2 0 3 u1 u2 u3 u4, অর্থাৎ 2টাকে দিলাম u1 এর সাথে, আর 3টাকে দিলাম u2 এর সাথে, আবার 2টাকে দিলাম u3 এর সাথে। এটা কি ফাংশন? এটা কি ফাংশন? না স্যার। না, কারণ ডোমেনে একটা উপাদানের জন্য রেঞ্জে দুইটা উপাদান পেলে সেটা ফাংশন হবে না, তবে সেটা অন্য হতে পারে, রিলেশন হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু ফাংশন নয়, ফাংশন নয়, তবে এটা কিন্তু অন্য। তাহলে সার্বিক ফাংশন বোঝা গেল? জি আমরা স্যার। সার্বিক ফাংশন প্রমাণ করার জন্য আমরা যেটা করব, আমরা গাণিতিকভাবে দেখাবো পরে একটা ফাংশন নিয়ে। সার্বিক ফাংশন দেখানোর জন্য তবুও ছোটখাটো একটা থাকলে আমি দেখে দিতে পারবো। দেখো একটা উদাহরণ দিচ্ছি, দেখো একেবারে উদাহরণ দেখিয়ে দেই, তাহলে আমাদের কাজ অনেক কমে যাবে, বিশেষ গুলো মানে যেটা আগে করতে পারবে। উদাহরণটা হচ্ছে হলো তোমাদের বইয়ের একটা উদাহরণ আমি নিচ্ছি। উদাহরণটা হচ্ছে উদাহরণ নাম্বার 4। এ দেওয়া আছে আর মাইনাস 3, বি আর মাইনাস 1, আর বাস্তব সংখ্যার সেট, আর বাস্তব সংখ্যার সেট এবং f of a to b একটি ফাংশন যেখানে f of x equal to x minus 2 by x minus 3। এটা একটা ফাংশন। দেখো একটা ফাংশনকে ডিফাইন করার জন্য আসলে আমার অনেক কিছু লিখতে হয়েছে, কারণ একটা ফাংশনকে ডিফাইন করতে গেলে, সংজ্ঞায়িত করতে গেলে তার ডোমেন কি বলে দিতে হবে, রেঞ্জ কি বলে দিতে হবে। তার ডোমেন বলে দিলাম কত, অল রিয়েল নাম্বার মাইনাস কত 3, অর্থাৎ 3 ছাড়া সমস্ত বাস্তব সংখ্যা হচ্ছে ফাংশনের ডোমেন। আর রেঞ্জ হচ্ছে 1 ছাড়া সমস্ত বাস্তব সংখ্যা হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ। ফাংশনটা হচ্ছে এটা। আর এই f of x equal to x minus 2 by x minus 3 আমাকে দেখাতে হবে যে এই ফাংশনটা সার্বিক। ঠিক আছে, দেখাও যে ফাংশনটি সার্বিক, দেখাও যে ফাংশনটি সার্বিক।
ঠিক আছে, সার্বিক প্রমাণ করার জন্য আমরা যেটা করব, এখানে y equal to f of x equal to x minus 2 by x minus 3 or y equal to x minus 2 by x minus 3. xy minus 3y equal to x minus 2. আমি এখান থেকে x এর মান বের করব, x এর মান তাহলে আমি এখানে লিখতে পারবো xy minus 3y equal to x minus 2. সমস্ত x গুলোকে বাম পাশে নিয়ে আসো, 3y minus 2, এখান থেকে x কমন পেলে y minus 1 equal to 3y minus 2. আমি x equal to 3y minus 2 by y minus 1. 3y minus 2 divided by y minus 1. ঠিক আছে, জি স্যার। এইটাকে আমি এখান থেকে বলে ফেলতে পারি, কারণ x is a function of y বললে আমি এটাকে সার্বিক বলতে পারি, কিন্তু একেবারে স্যাঙ্গুইন হয় না কথাটা। স্যাঙ্গুইন বুঝো তো, একবারে 100% যেটাকে আমরা বলি সমান হয় না, সেক্ষেত্রে আমরা আরো কিছু গেলে ভালো হয়। দুইটা পদ্ধতি আছে, আমি লম্বা পদ্ধতিটা দেখাচ্ছি। এখান থেকে দেখো ডোমেন এবং রেঞ্জ, আমি যদি বলি এই x এর ডোমেন কত হবে, x এর মানটা কার জন্য সংজ্ঞায়িত হবে, y minus 1 equal to 0 হতে পারবে না, কারণ y minus 1 equal to 0 হলে y equal to কত 1, y equal to 1 হলে এটা 0 হয়ে যাবে। তাহলে কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে আমরা এখানে লিখবো হলো, এখানে y minus 1 is not equal to 0, অর্থাৎ y is not equal to 1, y is not equal to 1। কেন y minus 1 0 তো তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। y minus 1 এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে x সমান বের করা যাবে না, তাহলে y is not equal to 1। তো y is not 1 মানে কি, এই যে y এর মান 1 হতে পারবে না, এই যে b equal to r minus 1, তার মানে কি b এর মানটা 1 হতে পারবে না। 1 হতে পারবে তো কোনটা হতে পারবে, বাকি সব বাস্তব সংখ্যা হতে পারবে, 1 ছাড়া বাকি যে সব বাস্তব সংখ্যাগুলো আছে সেগুলো সব হতে পারবে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, দেখো আমি একটু এখানে এইটুকু মুছি, এটাও মুছে ফেলি, আমার এটাও মুছে ফেলি, এখানে আমি এইভাবে লিখতে পারি, তাহলে দেখো সুতরাং রেঞ্জ f অর্থাৎ f এর রেঞ্জ r minus 1 অর্থাৎ কি b, তাহলে এই b টা হচ্ছে কোর ডোমেন, b টা হচ্ছে কোর ডোমেন ইকুয়ালস টু কোর ডোমেন, কোর ডোমেন। সুতরাং f হলো সার্বিক ফাংশন। এখন তোমরা বলতে পারো স্যার আপনি আমাদেরকে কোর ডোমেনটা ভালো করে বুঝাননি। আমি কোর ডোমেনটা ভালো করে বুঝাইনি, আমি প্রমাণটা এভাবে দেখালাম, আমি অন্য একটা সহজ প্রমাণও দেখিয়ে দিচ্ছি। এটা মনে রাখবা, কোন ফাংশন সার্বিক কিনা এটা প্রমাণ করার জন্য কোর ডোমেন ইকুয়াল টু রেঞ্জ হবে, রেঞ্জ ইকুয়াল টু কোর ডোমেন। যেমন এখানে রেঞ্জ কত, r minus 1, এটা রেঞ্জ না, আর এই রেঞ্জটাই কিন্তু এখানে দেওয়া ছিল, যেটা কোর ডোমেন হিসেবে দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল ডোমেন কোর ডোমেন, এটা কোর ডোমেন হিসেবে দেওয়া ছিল, সেই জন্য এটা কোর ডোমেনের সমান হয়ে গেল, এই রেঞ্জের সমান হয়ে গেল, যার জন্য এটাকে আমরা সার্বিক ফাংশন বলবো। আচ্ছা, আর যদি এখানে কোনো কনফিউশন থাকে, অথবা লিখো দুইটা পদ্ধতি, অথবা লিখো কি পেয়েছো, x equal to 3y minus 2 by y minus 1 বের করেছো না? জি স্যার। এইটুকু বের করব,
এইটুকু বের করে সুতরাং এই যে এখানে x এর এই মানটা বসিয়ে দিই ফাংশন অফ x equal to function of x equal to function of হ্যাঁ x এর মানটা আমরা এখানে বসিয়ে দিব function of 3y minus 2 by y minus 1 এই যে f of x এর জায়গায় 3y minus 2 by y minus 1 বসাবো আর ডান পাশে x এর জায়গায় y এর মান বসাবো ডান পাশে x এর জায়গায় y এর মান বসাবো তার মানে হচ্ছে 3y minus 2 by y minus 1 minus 2 এখানে আবার x এর জায়গায় 3y minus 2 by y minus 1 minus 3 ঠিক আছে তাহলে এটাকে তুমি সরলীকরণ করো এখানে লসাগু করলে হবে y minus 1 এখানে হবে 3y minus 2 minus 2y plus 2 এই যে minus 2y plus 2 আর নিচে হলো এখানে y minus 1 তাহলে 3y minus 2 minus 3y plus 3 দেখো এটাকে তুমি যদি এখানে চলে আসি আমি নিচে নিচে লিখবা তোমরা সমান সমান চিহ্ন নিচে নিচে লিখবে তাহলে হবে উপরে 2 2 কেটে যাবে 3y থেকে 2y বাদ গেলে y বাই উপরে হচ্ছে y বাই y minus 1 আর এখানে নিচে হবে 3y 3y কেটে যাবে 1 বাই y minus 1 y বাই y minus 1 y minus 1 বাই 1 equal to y একেবারে ফ্রেশ একটা y আছে যদি y আসে তাহলে আমরা বলবো যে এটা কি ফাংশন এটা হলো একেবারে পথ বাঁধা নিয়ম ঠিক আছে x এর মান বের করব x এর মান বের করে x এর সেই মানটাকে বসিয়ে দিলে যদি y পাওয়া যায় অর্থাৎ f of x equal to যদি y হয় হ্যাঁ অর্থাৎ x এর জায়গায় যে মানটা আমরা পেয়েছি সেটা বসালে যদি হয় তাহলে আমাদের সেটা হবে কি ফাংশন সার্বিক ফাংশন বুঝতে পেরেছো জি স্যার তাহলে সার্বিক ফাংশন প্রমাণ করার জন্য দুইটা ধাপ দুইটা পদ্ধতি এইভাবে করতে পারি অথবা কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ কোডোমেন আমরা এভাবে লিখি কোডোমেন অফ f ইকুয়াল টু রেঞ্জ অফ f কোডোমেন অফ f ইকুয়াল টু হবে রেঞ্জ অফ f এটা হচ্ছে একটা ফাংশন সার্বিক প্রমাণ করার জন্য গাণিতিক নিয়ম ক্লিয়ার হয়েছে এখন আসো তুমি এখানে হলো আরেক ধরনের গুরুত্বপূর্ণ ফাংশন আছে এটাকে আমরা বলি হলো সার্বিক কি বলে বিপরীত ফাংশন বা ইনভার্স বিপরীত ফাংশন
দেখো f a to b এই ফাংশনের বিপরীত ফাংশন হলো f ইনভার্স b to a, অর্থাৎ এই ফাংশনটার ডোমেন হচ্ছে a, রেঞ্জ হচ্ছে b, আর বিপরীত ফাংশনের ডোমেন হবে b, রেঞ্জ হবে। এই যে দেখো এই a1 টা এখানে 1 এর সাথে সম্পর্ক করেছে, a2 টা 2 এর সাথে, a3 টা 3 এর সাথে। এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে এটার বিপরীত ফাংশন হচ্ছে হলো f ইনভার্স। এই 1 টা সম্পর্ক করেছে হলো a1 এর সাথে, 2 টা করেছে হলো a2 এর সাথে, 3 টা করেছে হলো a3 এর সাথে। এটা হচ্ছে বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন। এই ক্ষেত্রে মনে রাখবা, নোট লিখে রাখো, y ইকুয়াল টু f অফ x হলে x equal to function of what? বিপরীত ফাংশনের ক্ষেত্রে যদি y equal to f of x হয়, তাহলে x equals to f of y হবে। এখন শর্ত অর্থাৎ কখন একটা ফাংশন বিপরীত ফাংশন হবে। একটা ফাংশন বিপরীত ফাংশন হওয়ার জন্য শর্ত হচ্ছে ফাংশনটাকে বাইজেক্টিভ ফাংশন হতে হবে। বাইজেক্টিভ, ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ। বাইজেক্টিভ অর্থাৎ 1 1 এবং অন্ত, অর্থাৎ 1 1 এবং সার্বিক। তাহলে শর্ত হচ্ছে ফাংশনটিকে 1 1 এবং সার্বিক হতে হবে। আমি আজকে তোমাদের একটা ফাংশন দেখিয়েছিলাম এরকম 1 1 এবং সার্বিক, 1 1 এবং সার্বিক। তাহলে 1 1 এবং সার্বিক যদি হয়, তাহলে সেই ফাংশনটার বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে। কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপরে আরেক ধরনের ফাংশন আছে, আর অনেক প্রকারের ফাংশন আছে যেগুলো তোমাদের জন্য দরকার বেশি আলোচনা করছি। এটাকে বলা হয় সংযোজিত ফাংশন। সংযোজিত ফাংশন ইংরেজি শব্দটা হচ্ছে হলো কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন ব্যাপারটা এরকম, দেখো মনে করো a থেকে b এর মধ্যে একটা সম্পর্ক। আর b থেকে c এর একটা সম্পর্ক। a থেকে b এর সম্পর্কটাকে মনে করো f, আর b থেকে c এর সম্পর্কটাকে মনে করো তুমি g। এভাবে বলছি, দেখো লক্ষ্য করো, আমি বলছি যে f হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা a থেকে b এর দিকে, আর g হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা b থেকে c এর দিকে। বুঝতে পারছো তো? এটাকে আমি এভাবে লিখতে পারি, এটা মনে করো x। আমরা ফাংশনকে একটা মেশিনের সাথে তুলনা করি, তোমরা কি সেটা জানো? a সেটের সাথে b সেটের সম্পর্কটা হচ্ছে f, b সেট থেকে c সেটের সম্পর্কটা হচ্ছে কত? g। এখন আমি যদি বলি যে আমি a থেকে সরাসরি c এর সাথে সম্পর্কটা বের করছি, সেটা হবে হলো g কম্পোজিট f। কথাটা বুঝতে পারলাম? a থেকে b এর মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে f, b থেকে c এর সম্পর্কটা হচ্ছে g। তাহলে আমি যদি সরাসরি, আচ্ছা এটা এটা মুছে দেই, এটা দিয়ে তোমাদের কোনো গন্ডগোল হচ্ছে নাকি? বুঝতে পারছো তোমরা? অর্থাৎ এই সরাসরি a সেট থেকে
এই সরাসরি এটাকে এইভাবে না দিয়ে আমি এইভাবে দেখাই, এই সরাসরি এ থেকে যদি আমি সি এর সাথে সম্পর্কটাকে বের করতে চাই, তখন যে সম্পর্কটা পাবো সেটা হবে জি কম্পোজিট এফ, অনেকে বলে এটাকে গফ। আবার আমি যদি বলি অর্থাৎ তাহলে জি কম্পোজিট এফটা কি দাঁড়াবে, তাহলে আমরা বলছি জি কম্পোজিট এফ, অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি জি এফ অফ এক্স। আচ্ছা এটাকে আমি এফ এফ দিয়েছি, আমরা এটাকে লিখি জি কম্পোজিট এফ such that তার থেকে কার দিকে যাচ্ছে, এ থেকে সি এর দিকে যাচ্ছে, এই যে এ থেকে সি এর দিকে। আবার যদি উল্টোটাকে বলি, আমি যদি সি থেকে এ এর মধ্যে আসতে চাই, তখন যে সম্পর্কটা হবে সেটা হবে এফ কম্পোজিট জি, অর্থাৎ এফ কম্পোজিট জি হবে হলো সি থেকে এ। লক্ষ্য করো, আমি যখন জি কম্পোজিট এফ বলেছি তখন আমি জি এর সম্পর্কটাকে আগে বিবেচনা করেছি, অর্থাৎ সি কে আগে নিয়েছি। হ্যাঁ, বুঝলো নাকি? দাঁড়াও এফ কম্পোজিট জি, এফ কম্পোজিট কি হচ্ছে, ঠিক আছে। যখন আমি এ থেকে সি এর মধ্যে গিয়েছি, হ্যাঁ ঠিক আছে, যখন আমি এ থেকে সি এর মধ্যে গিয়েছি তখন সেটা হচ্ছে হলো এফ কম্পোজিট জি। এটা একটু ভুলে গেছি ওরা, দাঁড়াও এক মিনিট জাস্ট এ মিনিট প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। দেখো, যখন আমি এ থেকে সি সেটের সম্পর্ক বের করছি তখন হচ্ছে জি কম্পোজিট এফ, আবার যখন সি থেকে আমি এ সেটে যাচ্ছি তখন হচ্ছে এফ কম্পোজিট জি। পরের সম্পর্কটাকে আগে বিবেচনা করতে হবে। আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে এভাবে দেখো, মনে করো পাত্রপক্ষ, পাত্রীপক্ষ, ঘটক পক্ষ, পক্ষ কয়টা? তিনটা। হ্যাঁ, আত্মীয়তা করতে গেলে পাত্রপক্ষ লাগে, পাত্রীপক্ষ লাগে, ঘটক পক্ষ লাগে, তাই না? তো এখন এইটা মনে করো পাত্রপক্ষ, এইটা মনে করো মাঝখানে ঘটক পক্ষ, আর এটা পাত্রপক্ষ। পাত্রপক্ষ কিন্তু সরাসরি পাত্রীপক্ষের সাথে সংযোগ রক্ষা করতে পারে না, কি করতে হয়? তাকে ঘটকের মাধ্যমে যেতে হয়, অর্থাৎ ঘটকের বিয়ের সম্পর্কটাকে বিবেচনা করে সি এর সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। তার মানে এ বি দেন বি সি, তার মানে পাত্রীপক্ষের কনসার্নটা আগে দিতে হবে, সি সেটের কনসার্নটা আগে দিতে হবে, অর্থাৎ জি কম্পোজিট এফ। এ থেকে সি তে যেতে চাইলে জি কম্পোজিট এফ, আর সি থেকে এ তে আসতে চাইলে এফ কম্পোজিট জি। এখন এই জি কম্পোজিট এফ এটা মানে হচ্ছে জি এফ অফ এক্স। এখানে যেমন আমি বলেছি এফ, এখানে এফ মানে হচ্ছে আসলে কি, এখানে এফ অফ এক্স। এখানে যেমন আমি এফ লিখেছি তার মানে এফ অফ এক্স এ টু বি, তাহলে এখানে জি কম্পোজিট এফ মানে হচ্ছে জি অফ এফ এক্স, অথবা এফ কম্পোজিট জি মানে হচ্ছে এফ অফ জি এক্স। ফাংশন লিখতে গেলে সব সময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাংশনকে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে সংযোজিত ফাংশন, সংযোজিত ফাংশন। আরেক ধরনের ফাংশন আছে এটাকে বলা হয় অভেদক ফাংশন। আচ্ছা এটা বুঝতে পেরেছো নাকি বলো? শুনতে পাচ্ছ? আমরা এটা প্রবলেম সলভ করবো আগামী ক্লাসে, সংযোজিত ফাংশনের প্রবলেম সলভ করবো আমরা আগামী ক্লাসে। যাবো, সামনে যাবো। আরেক ধরনের ফাংশন আছে এটাকে বলা হয় একক ফাংশন বা অভেদক ফাংশন। যদি ফাংশনটা এরকম হয় অভেদক, জাস্ট একটু ধারণা নিয়ে রাখো,
f of x সমান যদি f a to a, অর্থাৎ ওই সেট থেকে ওই সেটের মধ্যে সম্পর্ক, ডোমেন সেট থেকে ডোমেন সেটের মধ্যে সম্পর্ক, এক সম্পর্ক, অভেদক সম্পর্ক। যেমন এটা একটা সেট, এটা একটা সেট, মনে করো এখানে a, এখানে b, এখানে c, এখানে a, এখানে b, এখানে c, a এর সাথে b এর সাথে c এর সাথে, এই ধরনের সম্পর্ককে বলা হয় অভেদক সম্পর্ক বা অভেদক ফাংশন। আর একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন আছে, এটাকে বলা হয় ধ্রুবক ফাংশন। ধ্রুবক ফাংশন হচ্ছে হলো f of x equal to মনে করো 5, অর্থাৎ আমি যদি এরকম ভাবে বলি একটা ফাংশনকে মনে করলাম f of x equal to x plus 3, তাহলে এখন x equal to যদি 1 হয় তাহলে f of 1 কত হবে বলো তো? f of x equal to মনে করো বললাম 5, তাহলে f equal to যদি x equal to যদি 1 হয় তাহলে f of 1 equal to কত হবে? 5। x equal to 0 হলে f of 0 equal to কত? 5। তাহলে সব সময়ের জন্যই y এর মানটা কি? ধ্রুবক। এই ধরনের ফাংশনকে বলা হয় ধ্রুবক ফাংশন। আচ্ছা, এখন আমরা আচ্ছা শোনো, আমরা আগামী ক্লাসে প্রবলেম সলভ করব। আজকে আমরা যাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে তোমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব, তোমরা একটু থিওরিগুলো দেখে নাও, ঠিক আছে? জি স্যার। ওকে, বই পড়বে, অন্য রাইটারের বই থাকলে অসীম সাহার বই পড়তে পারো, অসীম সাহার বই, অসীম সাহার বই ফাংশনের জন্য খুব ভালো, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে।